ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমার বিগত যে পর্ব ছিল সে পর্বে দীর্ঘ বছর ধরে আপনারা নিজেদের দাম্পত্য জীবন চলার পরেও সেক্ষেত্রে কিভাবে বাধাপ্রাপ্ত হতে হয় এবং সেখান থেকে সেটা বিচ্ছেদের অবস্থা কোন দিকে যায় সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং সেটা গত যে এপিসোড ছিল সেই এপিসোডে আমার সেটা নিয়ে আলোচনা ছিল। এবং তারপরে সোমবার দিনে এই অনুষ্ঠানের পরে ঠিক তার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার দিনকে রাতের দিকে আমার একটি ফোন আসে এবং সেই ফোনে দেখুন আজকের যে বিষয়টা আজকে নিয়ে আরো বলবো, এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের বিশেষ কিছু আমরা প্রত্যেকের জীবনের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে এটা ফেস করি, কিন্তু এটাকে নিয়ে খুব একটা ভাবিনি। কিন্তু সেই ফোনটা পাওয়ার পর থেকে আমার মনে হলো যে এই বিষয়টাকেও আপনাদের কাছে তুলে ধরার দরকার রয়েছে। এবং সেই অনুষ্ঠানের পরে আমার একটা ফোন এসেছিল যেটা মঙ্গলবার দিনে, এবং সেই মঙ্গলবারে যখন ফোনটা এলো, ফোনটা আসার পরে বর্ধমান থেকে ফোনটি এসেছিল এবং সেই ফোনটা আসার পরে তিনি বললেন, একজন দর্শক বললেন যে তিনি আমার অনুষ্ঠান গত কয়েকটা পর্ব দেখেছেন এবং গত পর্বে যে আমি যে অনুষ্ঠানটি করেছিলাম সেই সম্পর্কিত ছিল কি না আমাদের দাম্পত্য জীবনের দীর্ঘদিন এক যুগ দু যুগ কেটে যাওয়ার পরেও দাম্পত্য জীবনের মধ্যে সেখান থেকে কিন্তু ভাঙন বা ফাটল তৈরি হচ্ছে। এবং তিনি যে ফোন করেছিলেন তিনি যথেষ্ট একজন পিতার যেরকম ব্যাকুলতা থাকে সেই ব্যাকুলতা নিয়ে তিনি তার সন্তানের সম্বন্ধে কিছু কথা বলতে চান। তা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কার সম্বন্ধে জানবেন? আমি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বলছি, নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম আর একবার বলবেন? আমার নাম হচ্ছে সন্দীপন। সন্দীপন বাবু, আপনার নিজের সম্বন্ধে জানতে তাই? ডেট অফ বার্থ হচ্ছে 9/11/1991। 9/11/1981। টাইম হচ্ছে 5:19 AM। 5:19 AM। 9/11 বললেন তাই তো? হ্যাঁ। 1981, 9th নভেম্বর 1981, ভোর 5:19। হ্যাঁ, 1991, 91। 1991, থ্যাংক ইউ। 1991, 9/11/1991, সকাল 5:19, জন্মস্থান প্লেস হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। হলদিয়া। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান মাঝে মাঝে দেখি, আপনার সোমবার বৃহস্পতিবার যখন সময় হয় দেখার চেষ্টা করি, ভালো লাগে। আচ্ছা সন্দীপন বাবু, এখানে যা পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, লগ্নে নিচস্থ মঙ্গল একাদশপতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং সেখানে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ পাওয়া গেল এবং সেটা রবিযুক্ত অবস্থায় পাওয়া গেল। এবং এখানে দ্বিতীয় পতি সপ্তম পতি সেটা লগ্নস্থ অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ দ্বিতীয়ভাবে দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং চন্দ্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ এখানে বৃশ্চিক রাশি, এবং সেখানে দ্বাদশপতি বুধ যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং সেখানে নিচস্থ চন্দ্রের অবস্থান, অর্থাৎ এখানে। এবং এই যে পুরো জন্মছক, এই জন্মছকের একমাত্র শনি ছাড়া সমস্ত গ্রহগুলোই কিন্তু রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত এবং একাদশভাবে এখানে তৃতীয় পতির অবস্থান রয়েছে এবং লগ্নপতি, সেই লগ্নপতি কিন্তু এখানে অবস্থান করছে পীড়িত অবস্থায় দ্বাদশ স্থানে নিচস্থ অবস্থায় এবং দ্বাদশপতি দ্বিতীয় স্থানে। বিষয়টা কি দাঁড়ালো? ফাইন্যান্সিয়াল জায়গায় অর্থাৎ আর্থিক জায়গায় যেভাবে চেষ্টা করবেন সেভাবে সুগঠিত হওয়ার ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করবে। টাকা পয়সা ধার দিলে ফাইন্যান্সিয়াল জায়গায় যতটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল সেই জায়গাটায় যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু ফল আসতে চাইবে না। নিজের জন্য প্রভূত পরিমাণ ব্যয় করতে পছন্দ করেন, যথেষ্ট ভালোভাবে জীবনযাপন করতে পছন্দ করেন, কিন্তু সেই লাইফস্টাইল বা সেই জীবনযাপন আপনার ক্ষেত্রে বিবিধ ক্ষেত্রে আপনি চেষ্টা করেও আপনি যেরকম চান সেই রকম লাইফস্টাইল কিন্তু আপনি মেনটেন করে উঠতে পারেন না। ব্যক্তিগত জীবনেও একটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে। ব্যক্তিগত জীবনে অনেক চেষ্টা করা সত্ত্বেও যে জায়গাটা রিচ করার মতো আপনার মধ্যে ক্যাপাবিলিটি ছিল সেই জায়গাটা কিন্তু আপনি রিচ করে উঠতে পারেননি। এবং নিজস্ব ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে সুগঠিত করার চেষ্টা করলেও সেখান থেকে কিন্তু যতটা পরিশ্রম করবেন সেই জায়গায় কিন্তু আলটিমেট রেজাল্ট আসতে চাইছে না।
এবং আপনার ছোট বয়স থেকে অনেকটা বেশি পরিমাণে স্ট্রাগল কিন্তু নিজের লাইফে করতে হয়েছে। সেই স্ট্রাগলের পরেও আপনার যতটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল সেটা কিন্তু সঠিকভাবে তৈরি হতে পারেনি। এখানে যে কালসর্পদোষ, বিশেষ করে সেই কালসর্পদোষ তৈরি হয়েছে তৃতীয়ভাবে এবং দশম স্থানে, এই যে তৃতীয় স্থানে এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবে গিয়ে এই যে, এবং অর্থাৎ ভাগ্যস্থানে গিয়ে কালসর্পদোষের একটা প্রভাব তৈরি করেছে। এবং শনি ছাড়া সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে অবস্থান করছে রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত। ফলে জীবনে যে পর্যায়ে চেষ্টা করুক না কেন সেখান থেকে সেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। লগ্নপতি পীড়িত, লগ্ন নিজের চেষ্টার ফলেও সেখান থেকে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন না। এবং ব্যক্তিগত জীবন, আর্থিক জায়গা, এটাই আপনার সবচেয়ে একটা বর্তমান সময় বাধা তৈরি হচ্ছে। এবং বর্তমান সময় শারীরিক জায়গাটাও একটু ডিস্টার্বিং এবং তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি লাইফও যথেষ্ট ডিস্টার্বেন্সের মধ্যে দিয়ে চলছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আমি জবের ক্ষেত্রে যতটা লেবার দিই, যতটা ট্রাই করি, কোনোভাবেই কিছু হচ্ছে না। ফিনান্সিয়াল কন্ডিশন একদমই ডেভেলপ কিছু হচ্ছে না। আর শরীরটাও তো খুবই খারাপ যাচ্ছে, মানে ধরুন পেটের প্রবলেম এবং কোল্ড এন্ড কফের প্রবলেম কিন্তু চলছে। এই প্রবলেমটা মোটামুটি 2-2.5 বছর ধরে চলছে তো। ফাইন্যান্সিয়াল জায়গা প্রবলেম, ফাইন্যান্সিয়াল জায়গার প্রবলেম 2-2.5 বছরের না। ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার দীর্ঘদিনের একটা স্ট্রাগল, আপনি যতটা চেষ্টা করছেন সেইভাবে গড়ে উঠতে পারছেন না। কিন্তু শরীরের যে প্রবলেমটা সেটা আগে এতটা ছিল না, কিন্তু লাস্ট বছর দেড়েক ধরে যথেষ্ট প্রবলেম কিন্তু দিচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং বিশেষ করে শনি যবে থেকে ট্রানজিট নিয়ে মীন রাশিতে ঢুকেছে সেই সময় থেকে কিন্তু আরো বেশি পরিমাণে বাড়ছে। এবং বর্তমান সময় মানসিক চাপ এতটাই মাঝে মাঝে তৈরি হয় যে মনে হয় যেন আর জীবনটা কোনোভাবেই যেন আর চলছে না, সবকিছুতেই যেন একটা বাধা তৈরি হচ্ছে এবং সবচেয়ে তারা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং এখানে কর্মক্ষেত্র আপনি যেরকমভাবে চাইছেন সেখান ক্ষেত্রে সেভাবে গড়ে উঠতে পারছে না। প্ল্যানিং অনেক করছেন, ব্যবসারও চিন্তা করছেন, কিন্তু কি নিয়ে করবেন, আদৌ সেটাকে এক্সিকিউট করতে পারবেন কিনা, সেখান থেকে সঠিক সফলতা আসবে কিনা, এসব বিভিন্ন বিষয় নিয়ে এত বেশি পাজল রয়েছেন যে আলটিমেট ডিসিশনটা নিতে পারছেন না, ঠিক কিনা? না একদম ঠিক। একটা ব্যবসা করতে চাইছেন তো? ব্যবসা দেখুন করার আমার ইচ্ছা নেই, কিন্তু আমি জবের ক্ষেত্রেই মানে চেঞ্জ করতে যাচ্ছি বা ফিনান্সিয়াল গ্রোথের চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে জবের কোনো কানেকশন পাচ্ছি না নতুনভাবে। দেখুন আপনার দেখুন, আমি যেটা বলি সবসময় যে আপনার জন্মছক যা বলবে আপনি যদি সেই পথে চলতে পারেন তবেই কিন্তু আপনি সেখান থেকে গড়ে উঠতে পারবেন। তা নাহলে আপনি যত চেষ্টাই করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি গড়ে উঠতে পারবেন না। আপনার এখানে যা পাওয়া যাচ্ছে এই জন্মছক অনুযায়ী যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হন তাহলেই কিন্তু আপনার জীবনে ইমপ্রুভমেন্ট, তা না হলে আপনি এখানে ইমপ্রুভমেন্ট করতে পারতেন না। দেখুন আমি বারবার ধরে যে একটা জায়গায় ইন্ডিকেশন করছি যে আপনি ব্যবসা করতে চাইছেন কিনা, তার কারণ এখানে আপনার জন্মছকে ব্যবসাটাই রয়েছে। আপনি অন্যের জন্য পরিশ্রম করবেন কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু আপনার আসবে না। এখানে আপনি যদি নিজস্ব ব্যবসা করেন এবং সেই ব্যবসাটা যদি সঠিক নির্ধারণ ভাবে করতে পারেন তাহলে সেখান থেকে ইমপ্রুভমেন্ট হবে, তবে ভবিষ্যতে এগোতে পারবেন। তাহলে চাকরির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা খুব সীমিত, সেরকম ভাবে যতটা পরিশ্রম করবেন সেই জায়গা আউটকাম আসবে না। একটা প্রপার প্ল্যানিং করে এক্সিকিউট করুন। 2027 সালের মধ্যবর্তী সময় থেকে ব্যবসার মধ্যে এন্ট্রি নিন এবং তবেই কিন্তু আপনি এগোতে পারবেন, জীবনে সঠিক পথে চলতে পারবেন। কিন্তু তার আগে মাঙ্গলিক দোষ আমি আমার বহু অনুষ্ঠানে বলেছি এবং আপনারা প্রত্যেকে যারা টিভির অপারে বসে রয়েছেন তারা আপনারা প্রতিটা দিন এটা মিলিয়ে দেখেন যে মাঙ্গলিক দোষ মানেই শুধুমাত্র আপনার জন্মের, শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব না, বৈবাহিক ক্ষেত্রে সমস্যা নয়, বৈবাহিক ক্ষেত্রে সমস্যা থাকবেই এবং সেটা লগ্নের কোন স্থানে মঙ্গলের সঙ্গে অবস্থান করছেই। এর সঙ্গে সঙ্গে আপনার জীবনের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটাও কিন্তু সব জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণভাবে সমস্যা তৈরি করে দেয়। তাই মাঙ্গলিক দোষের একটা সঠিক প্রতিকার এবং আপনার কর্মপতি এবং আপনার যে কর্মের কারক গ্রহ শনি, এটার একটা সঠিক প্রতিকার করে যদি আপনি এগোন তবেই জীবনে এগোতে পারবেন, তা নাহলে স্টেবিলিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো আপনার অ্যানালিসিস শুনে কি মনে হলো? আপনার প্রবলেমটা কি পার্টিকুলারলি যে জায়গায় সমস্যা সেটা কি ধরতে পারা গেল? একদম এই স্বল্প সময়ের মধ্যে একদম এক্স্যাক্টলি আপনার যে পয়েন্ট, মানে যে জায়গাটা আপনি প্রবলেম ফেস করছেন সেই জায়গাটাও কিন্তু আপনি সেখান থেকে সেই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছি তো। এবং আপনি যে জায়গাটাতে ঢুকলেন না সেখানে আমিও বেশি সময় প্রবেশ করলাম না আর, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনেও কিন্তু আপনি খুব একটা স্যাটিসফাইড নয়, ঠিক কিনা একটু বলে যাবেন। ওই ঠিকঠাক, ওই যে ঠিকঠাকই আর ঠিক প্রপার দুটোর মধ্যে ইজ আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স, কিছু পার্থক্য রয়েছে, যেখানে আপনিও এই মুহূর্তে প্রবেশ করতে চান না, কারণ আপনি এখন চাইছেন আপনার
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটার জায়গার দিকে এগোতে বেশি পরিমাণে ফোকাস করতে, কিন্তু যা ব্যক্তিগত জীবনেও কিন্তু খুব বেশি পরিমাণে প্রভাব কিন্তু পড়তে চলেছে। একটু বেশি কেয়ারফুল থাকতে হবে এবং নিজের শরীরের দিকে আরও বেশি কেয়ারফুল থাকতে হবে। তবে সঠিক গাইডলাইনে যদি না চলেন 2027 সাল, 28 সাল, 29 সাল এই 3টে বছর কিন্তু আপনার জীবনে অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটে দেবে, যেটা আপনার ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূতা কিন্তু জীবনে আসবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি মিস করে যান আবার ভালো করে গিয়ে শুনুন এবং প্রপার একটা গাইডলাইন মেনে চলুন। যাকে মনে হয় তাকে একটা সঠিক জন্মছকটাকে অ্যানালিসিস করে প্রপার ওয়ে আউটে চলুন, তবেই জীবনে উন্নতি করতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখুন 91 সালে জন্ম, 35টা বছর কিন্তু কেটে গিয়েছে, এরপরেও আজও কিন্তু এই জায়গায় স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এবং এই স্বল্প সময়ের মধ্যে একদম কোন জায়গায় সমস্যা সেই পিন পয়েন্টটাও কিন্তু একদম আইডেন্টিফাই করিয়ে দিলাম, এবং বিশেষভাবে কোন জায়গাতে সেই সমস্যা এগুলোকে যখন আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি তবেই কিন্তু আমরা সঠিকভাবে তার যদি প্রপার প্রোটেকশন নিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে এগিয়ে চলতে পারবো। আজকে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তো এই যে আমরা দ্বিতীয় বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমার প্রণাম নেবেন স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, প্রীতম চ্যাটার্জি। কার সম্বন্ধে জানবেন? আমার ব্যাপারে স্যার জানতাম। প্রীতম বাবুর জন্ম তারিখ 8/2/1989। আর একবার রিপিট করবেন। 8/2/1989। 8 ফেব্রুয়ারি 1989, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, জন্ম সময়টা 3:59 AM। ভোর 3:59, তাই তো? ভোর 3:59। এটা স্যার বুধবার ভোরবেলা পড়ছে। 1989। জন্মস্থানটা হাওড়া। হ্যাঁ স্যার। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন না এর আগে দেখেছেন? না না, এর আগে স্যার অনেক প্রোগ্রাম, মানে আপনার প্রোগ্রাম দেখতে আমরা পছন্দ করি। স্বামীজিকে ফোনটা আজকে পেলাম স্যার, সেই জন্য তো আমার ব্যাপারে একটু জানতাম স্যার। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে ধনু লগ্ন, লগ্নস্থ শনি এবং দ্বিতীয় স্থানে রবি শুক্রের এখানে একটা যোগ তৈরি হয়েছে এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ এখানে একটা জড়ত্ব দোষও তৈরি হয়েছে ও তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় স্থানে দারিদ্র দোষ তৈরি হয়েছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে যে লগ্নের ঠিক ষষ্ঠ স্থানে কিন্তু এখানে লগ্নের ঠিক পঞ্চম স্থানে মঙ্গলের অবস্থান, ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান এবং লগ্নস্থ এখানে শনির অবস্থান, এবং লগ্নের দশম স্থানে এখানে যা পাওয়া যাচ্ছে কেতুর অবস্থান। কেরিয়ার নিয়ে যথেষ্ট পরিমাণে ডিস্যাটিসফ্যাকশন, কেরিয়ার নিয়ে যেভাবে চাইছেন সেই মতো করে গড়ে উঠতে পারছেন না, যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু সেই জায়গায় গড়ে উঠতে পারছেন না, নিজের সিদ্ধান্তগুলোকে সঠিক সময় সঠিকভাবে কার্যক্রমিতভাবে ডিসিশন নিতে পারেন না, এবং যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তে বেশিরভাগ ক্ষেত্রেই সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকেন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, এবং এর সঙ্গে একটা গ্রহণ দোষ তৈরি হয়েছে এবং এই গ্রহণ দোষ তৈরি করেছে চতুর্থ স্থানে, অর্থাৎ বাড়ির তুলনায় বাইরে যখন আপনি থাকেন অনেকটা বেটার থাকেন, মানসিক চাপ অনেকটা কম থাকে, এবং বর্তমান সময় মানসিক চাপ প্রভূত পরিমাণে কিন্তু চলছে। এবং এখানে পাওয়া যাচ্ছে যেমন ধনু লগ্ন এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির 7.5 একদম শেষ পর্যায়ে, ফলে বর্তমান সময় ফাইন্যান্সিয়াল জায়গায় এবং নিজের শারীরিক জায়গায় একটু প্রবলেম ফেস করছেন, এবং যেভাবে চাইছেন সেইভাবে নিজেকে যথেষ্ট এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ফেস করছেন, যোগাযোগ সঠিকভাবে আসছে না, যেভাবে প্ল্যানিং করেছেন সে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হচ্ছে না, এবং ব্যক্তিগত জীবনেও যথেষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু চলছে, এবং আপনার ব্যক্তিগত জীবনে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন যেখানে কিন্তু আপনি অনেক বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আপনি সঠিক জায়গায় নেবেন কি নেবেন না এই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছেন, যার ফলে জীবনটা যেভাবে এগোনো উচিত সেই জায়গায় কিন্তু এখনো স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে, এবং ফাইন্যান্সিয়াল জায়গাও সেভাবে যে স্টেবল তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু খুব একটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। শেয়ার করবেন। একদম স্যার, আপনি যা বললেন একদম হুবহু ঠিক বলেছেন স্যার। তো আমি স্যার আপনার সম্মতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি? বলুন। স্যার বলছি, আমার বিয়েটা স্যার কিরম টাইমে হবে যদি একটু কাইন্ডলি বলতেন। ওই যে বললাম একদম স্পেসিফিক কিছু কিছু জায়গা আমাদেরও প্রোটোকলে আটকে থাকতে হয়, যে কিছু বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন এবং এই দ্বিধা দ্বন্দ্বের কারণের জন্য আরো বেশি পরিমাণে চাপ তৈরি হচ্ছে, এবং আপনার বর্তমান সময়ে আপনি কোনো রিলেশনশিপে থাকার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই রিলেশনশিপেও কিন্তু কিছু সমস্যা আপনাদের মধ্যে টানাপোড়েন মানে কিন্তু চলছে, একটু শেয়ার করবেন। হ্যাঁ স্যার, একদম আপনি ঠিকই বলেছেন। এবং এই টানাপোড়েনের কারণেই ফলেই আপনার কিন্তু প্রফেশনাল কেরিয়ারের উপরে সেটা কিন্তু প্রভাব কিন্তু পড়ছে। দেখুন এই যে জন্মছক, এই জন্মছকের পঞ্চম স্থান এবং সপ্তম স্থান এই দুটো জায়গায় কিন্তু খুব পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং আপনার লগ্নপতি এবং শুক্র এই চারটে গ্রহ কোনোটা কিন্তু ভালো না। লগ্ন মানে আপনার নিজের স্ট্রেংথ, এবং বৈবাহিক ক্ষেত্রে সপ্তম ভাব, এবং শুক্র হচ্ছে আমাদের বৈবাহিক কারক গ্রহ, এবং বৃহস্পতি হচ্ছে আপনার লগ্নপতি,
এই চারটে জায়গায় খুব ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে। ফলে আপনার প্রফেশনাল কেরিয়ারও এবং দশম স্থানে আপনি আপনার প্রফেশনাল এরিয়াতে আপনি যত পরিশ্রমই করুন না কেন, আপনাকে প্রচুর পরিমাণে ব্যাক বাইট সহ্য করতে হয় আপনার আশপাশে যারা আপনার কলিগ থাকে। ঠিক কিনা, একটু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম আপনি ঠিক বলেছেন। আর স্যার শরীরটা স্যার অতটা ভালো যাচ্ছে না এই স্যার। সময়টায় এই যে সময়টা সাড়ে সাথে কি কোনো প্রতিকার করিয়েছিলেন সাড়ে সাতির আগে? না স্যার, না স্যার। লগ্ন এই যে বৃহস্পতির যে প্রবলেমটা রয়েছে, শুক্রের যে প্রবলেমটা রয়েছে, এটার জন্য কি কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? না স্যার, করি। এটাকে যদি না করেন, এই জায়গাটাকে যদি রেকটিফিকেশন না করেন, তাহলে সেক্ষেত্রে সাড়ে সাতির আর কোনো প্রতিকার নেবেন না। আর কয়েকটা মাস খালি কিছু গাইডলাইন্স মেনে চলবেন, সেরকম হলে আমাকে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করবেন কি গাইডলাইন মানে চলতে হবে, আমি আপনাকে শেয়ার করে দেবো। কিন্তু এই যে বৃহস্পতি এবং শুক্র এবং আপনার সপ্তমপতি এবং দশম স্থানে কেতু, এই চারটে জায়গার একটা প্রপার ট্রিটমেন্ট না হলে আপনার বিবাহ যেমন ম্যাচিওর করতে পারবে না, আপনার বৈবাহিক ক্ষেত্রের জীবনটাও কিন্তু সেরবে। প্রেমজ জীবন একটা স্ট্যান্ডার্ডাইজেশন ছিল, কিন্তু ব্যক্তিগত জীবনটা যথেষ্ট কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে কিন্তু পাস করতে হবে। এই জায়গাটার জন্য একটা প্রপার গাইডলাইন নিন, তবেই কিন্তু এই জীবনে এগোতে পারবেন। তা নাহলে বারবার ধরে এই যে প্রবলেম ফেস করছেন, এই দ্বিধা দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সমস্যা এবং প্রফেশনাল যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা সেটা কিন্তু হবে না। এর জন্য একটা প্রপার গাইডলাইনে চলুন, তাহলে জীবনে এগোতে পারবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, ঠিক বলেছেন স্যার। কথা বলে কেমন লাগলো? খুবই ভালো লাগলো স্যার। পয়েন্ট আউট যে যে জায়গায় সমস্যা সেটাকে এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে পেরেছি? হ্যাঁ স্যার, একদমই আপনি ঠিকই বলেছেন। ঠিক ভালো থাকুন, এগিয়ে চলুন। সময় আমাদের হাতে কিন্তু একটা সঠিকভাবে যদি আমরা সেই সময়টাকে ব্যবহার করতে পারি, তবেই কিন্তু জীবনে এগোতে পারবো। 1989 সময়টা কিন্তু অনেকটা চলে গেছে, আর যেটা সময় রয়েছে তাকে প্রপারলি ইউটিলাইজ করুন, তাহলে জীবনে এগিয়ে চলতে পারবেন। ভালো থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ স্যার। দেখুন, আজকে যে আলোচনা যেটা নিয়ে বলছিলাম, যে এই যে বিশেষভাবে যে বর্ধমান থেকে যে একজন বাবার একজন ফোন পেলাম, এবং এই যে ফোনটা পেলাম, ফোনটা পাওয়ার পরে তিনি বললেন যে যথেষ্ট একজন পিতার যে ব্যাকুলতা থাকে, সেই ব্যাকুলতা থেকেই তিনি জিজ্ঞেস করলেন, আপনি তো আগের দিনে আপনার দু একটি প্রোগ্রাম দেখেছি, তারপরে আগের দিনে যে অনুষ্ঠানটি করেছেন, সেই অনুষ্ঠানে আপনি বলেছেন যে দীর্ঘদিনে যে বৈবাহিক ক্ষেত্রে সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়েছে এবং সেখান থেকে কীভাবে সেটা আমাদের পর্যবসিত জায়গা থেকে চলে যায়। এবং তার ছেলে, অর্থাৎ আপনি যদি আমাকে আমার ছেলের সম্বন্ধে কিছু বলেন এবং আমাকে যদি আমার যে সমস্যাটা পড়ে রয়েছি সেখান থেকে যদি বের করে আনতে পারেন, অর্থাৎ সেই জায়গা থেকে আপনি যদি আমাকে উদ্ধার করতে পারেন, তাহলে আমরা অনেকটা কিন্তু জীবনে অনেকটা এগোতে পারবো। আমাদের তৃতীয় বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, সৌমেন মন্ডল। কার সম্বন্ধে জানবেন সৌমেন বাবু? আমার সম্বন্ধে একটু ডেট আর টাইমটা শেয়ার করবেন তাড়াতাড়ি, সময় একদম কম আমাদের হাতে। 12/12/1995। একটু ধীরে ধীরে বলতে হবে, একটু ধীরে ধীরে বলতে হবে। হ্যালো। 13 ডিসেম্বর 13 ডিসেম্বর 1991। 1991। টাইম 10টা 10 10টা 5, 10। 10টা 10 PM, তাই তো? হ্যাঁ, জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। এখানে লগ্ন পাওয়া যাচ্ছে সিংহ লগ্ন, লগ্নস্থ বৃহস্পতি, এবং এখানে যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু অষ্টমপতি লগ্নস্থ অবস্থা কিন্তু পাওয়া গেছে, এবং এখানে চন্দ্র যে পাওয়া গেছে সে কিন্তু পাওয়া গেছে শতবিশা নক্ষত্রে, অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু শনি সাড়ে সাথে শেষ অবস্থা চলছে। অর্থাৎ জীবনের ফাইন্যান্সিয়াল জায়গা যেভাবে চাইছেন সেভাবে গড়ে উঠতে পারছেন না, কেরিয়ার নিয়ে সমস্যা, ব্যক্তিগত জীবনের সমস্যা এবং প্রফেশন নিয়ে যথেষ্ট পরিমাণে ডিস্টার্বিং অবস্থার মধ্যে রয়েছে। একটু শেয়ার করবেন, হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ। এবং আপনার প্রশ্ন, আপনার প্রফেশনটাকে আপনি ঠিকমতো করে গুছিয়ে উঠতে পারবেন কিনা, এবং সে যেভাবে চাইছেন সেভাবে কিন্তু গড়ে উঠতে পারছেন না, এবং ব্যক্তিগত জীবনেও একটা স্ট্রাগল কিন্তু ফেস করছেন। একটু শেয়ার করবেন। দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে আপনার যে দ্বিতীয় স্থান এবং দশম স্থান, দুটো স্থানেই কিন্তু একটু ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে, এবং দশম স্থান কিন্তু এখানে যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু নবম স্থানটাও কিন্তু ভাগ্যস্থানটাও কিন্তু পীড়িত এবং কেতুযুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে। এই জায়গাটাকে যদি প্রপারলি গাইডলাইন না নেন, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন কলা গাছের গোড়াতে হলুদ মিশ্রিত জল প্রদান করবেন, এবং অবশ্যম্ভাবীভাবে শনিবার দিন যে কোনো মাতৃমন্দিরে গিয়ে একটা জবার মালা প্রদান করবেন। এই কাজটা প্রথম করুন, এবং তারপর সঠিক কিছু গাইডলাইন মেনে চলুন এবং কারোর পরামর্শ অনুযায়ী চলুন, তবেই সেখান থেকে উন্নতি করতে পারবেন। আপনার এই যে দশম স্থান এবং দ্বিতীয় স্থান,
যে জায়গাটা ডিস্টার্বিং হয়ে রয়েছে, এটাকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না হয় তাহলে জীবনে উন্নতির জায়গার সম্ভাবনা নেই। এবং বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা স্যাটিসফ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে না, এবং সেপারেশনের জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং দুজনের সম্পর্কের বাঁধনের মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট গাঢ়ত্ব কিন্তু নেই। একটু শেয়ার করবেন। দেখুন, প্রতিটা পয়েন্টকেই আপনাকে একদম টাচ করে গেলাম। সুতরাং সঠিক সময় থাকতে সিদ্ধান্ত নিন। 1991 জন্ম, সুতরাং এখনো কিন্তু একটু সময় আছে, অনেকটা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে জীবনে সঠিকভাবে জায়গা তো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার জীবনে এগোতে পারবেন, না হলে কিন্তু আপনাকে কিন্তু স্টেবিলিটি ক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে। আজকে আর কোনো ফোন নেব না। দেখুন, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল, যে এই যে ফোনটা এটা বাবার যে আকুলতা, সেখান থেকে তিনি জানতে চাইছিলেন যে তার ছেলে, এই যে আমরা তো একটা বিষয় নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকি, আমাদের বৈবাহিক ক্ষেত্র, এবং এই বৈবাহিক ক্ষেত্র বিবাহের পরে আমাদের পরবর্তী জীবন কেমন হবে, এবং সেটা নিয়ে আমরা কিন্তু বিশেষভাবে খুব চিন্তিত থাকি, এবং তার জন্য একটা কিছু গাইডলাইন ফলো আপ করে সেখান থেকে কিন্তু আমাদের জীবনকে উন্নতি করতে চাই। কিন্তু এমন কিছু বিষয় থাকে যেগুলো আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে ফেস করি, কিন্তু সেই ফেসটাকে করলেও আমরা কিন্তু সেখান থেকে সেটাকে আমরা সেভাবে কিন্তু জীবনে গুরুত্ব দিই না। এই যে বাবা, তিনি আমাকে জানতে চাইলেন যে তার ছেলের কথা, অর্থাৎ তিনি জানতে চাইলেন তিনি বললেন যে তার ছেলে দীর্ঘ 5 বছর ধরে একটা রিলেশনশিপে রয়েছে, এবং বর্তমানে সেই সম্পর্কটা আর তার যে বিপরীতে রয়েছে, তার ছেলে বিপরীতে যিনি রয়েছেন, তিনি আর সেটাকে চালিয়ে নিয়ে যেতে চাইছেন না, এবং তার ফলে ছেলেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে ফেলেছে, একদম সম্পূর্ণরূপে আলাদা হয়ে গিয়েছে। এবং বাবা একথা বললেন যে আমার ছেলে যে 23 বছর বয়স, অর্থাৎ এই 23 বছর বয়সে 5 বছর আগে থেকে রিলেশন, অর্থাৎ 18 বছর 19 বছর বয়সে তার এই রিলেশন, অর্থাৎ যে সময় এইচএস পাস করার কথা, এবং সেই সময় সে কিন্তু একটা রিলেশনশিপের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে। এবং তিনি একথাও জানালেন কিন্তু ছেলে কিন্তু এই পড়াশোনার প্রতি কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল ছিল, এবং এইচএসে খুব ভালো রেজাল্ট কিন্তু সে করেছিল, এবং তারপরেও সে কিন্তু পড়াশোনা ঠিকমতো করে চালিয়ে যাচ্ছিল। এবং আমি তখন তাকে বললাম যে আপনারা যখন প্রথমেই জানতে পেরেছিলেন, কেন এটা প্রপারলি কিছু গাইডলাইন বা কিছু স্টেপ নেননি? তখন বললেন যে ছেলে পড়াশোনাও ঠিক চলছিল, এবং তাদের বিষয়টাও ঠিকঠাক দিকেই চলছিল, এবং তারা সঠিকভাবে ইনফরমেশন, তার কাছে তথ্যও ছিল না, তারা বিষয়টিকে জানতে পেরেছেন 2 বছর আগে, কিন্তু জানতে পারার পরেও তাদের মধ্যে কোনো সমস্যা কিন্তু কিছু ছিল না। কিন্তু বর্তমান সময়ে এবং ছেলে এতটাই ভালো ছিল যে বাবার একটি ব্যবসা আছে ক্যাটারিং এর, তাতে কিন্তু সে তাকে সাহায্যও করত। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে ওকে পাহারা দিতে দিতে মাও কিন্তু আর পেরে উঠছে না, এবং ওকে সব সময় চোখের মধ্যে রাখতে হচ্ছে। কোনোভাবেই একটু চোখের আড়াল করলে কি বিষয় হতে পারে আপনারাও বুঝতে পারছেন, কোনোভাবে ওকে চোখের আড়াল করা যাচ্ছে না। এবং সেই সন্তানের মা, অর্থাৎ ছেলেটির মা, সে কিন্তু তা আরেকজনকেও যার সঙ্গে রিলেশন, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি তার থেকে কিন্তু সম্পূর্ণরূপে ডিটাচড হয়ে যান, এবং বলে যে তার বাড়ি থেকে আর কিন্তু কোনো রকম ভাবে এটাকে তার মেনে নিচ্ছে না, ফলে সেটা তার পক্ষে ক্যারি করা সম্ভব নয়। সুতরাং যে বয়সে গিয়ে আমাদেরকে কেরিয়ারের যে আপলিফমেন্ট পয়েন্টটা আসার কথা, যে জায়গাটাতে আমাদের জায়গাটাকে সঠিকভাবে বুঝতে হবে, সেই জায়গাতেই কিন্তু আমরা সঠিক সময় সঠিকভাবে সেটাকে বোধ করি না। দেখুন, এর মানে রিলেশনশিপ খারাপ এই কথা কিন্তু আমি বলছি না। বহু রিলেশনশিপ রয়েছে যেটাকে ক্লাস 10-11 হয়, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করে তারা অনেক ভালোভাবে আছেন। আবার অনেক সম্পর্ক এমন আছে যে 2-4 মাসের সম্পর্ক তাদের দুর্দান্তভাবে তাদের লাইফে ম্যাচিওর করেছে, এবং সেখান থেকে তারা খুব ভালো আছেন। আবার এরকমও আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে দেখেছি যে দীর্ঘ 10-12 বছরের সম্পর্ক কিন্তু যখন ম্যাচিওর হতে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সেই জায়গাটাকে তারা ম্যাচিওর করতে চাইছে না, একদম 2 বাড়ি থেকে পর্যন্ত তারা রাজি, কিন্তু একদম আলটিমেট পয়েন্টে এসে তারা কিন্তু যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার জায়গা, সেখান থেকে কিন্তু সেই রিলেশনশিপ কিন্তু ম্যাচিওর করলো না। এই যে প্রপার জায়গাটা এবং এই যে সময়টাকে যদি আমরা চলে যায় না, আমরা আমাদের সঠিক জায়গাগুলোকে কখনো ধরে রাখতে পারবো না। তাই সময়টাকে অনেক বেশিভাবে জীবনে গুরুত্ব দিতে হবে। তার কারণ এই যে 23 বছর বয়স এবং তার পার্শ্ববর্তী সময়টা, এই যে সময়টা আমাদের কেরিয়ারের একটা দুর্দান্ত সময় এবং একটা আপলিফমেন্টের সময়। সুতরাং সেই সময়টাকে যদি সঠিকভাবে আমরা জীবনে ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারি। তা না হলে কিন্তু আমাদের জীবনে সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে প্রভূত পরিমাণে প্রবলেম ফেস করতে পারবে। দেখুন, এই ক্ষেত্রে এরকম ধরনের এই যে প্রবলেমগুলো থেকে একমাত্র এই যে সময়টা কিন্তু একমাত্র বাবা মাই বের করে আনতে পারে। সুতরাং বাবা মায়েরা অনেক সময় এসে বলেন যে আপনারা সেই সময়ে আপনারা কিন্তু কিছুই জানতেন না, আপনাদের কিছু করা ছিল না, কিন্তু একটা জিনিস তো আপনাদের কাছে ছিল, জন্ম ছক।
প্রতি বছর আমাদেরকে রেগুলেটেডলি রোগ শরীরের চেক আপের জন্য তো আমাদের কাছে পৌঁছতেই হয় ডাক্তারের কাছে, এবং তাদের কিছু রেগুলার টেস্ট যদি আপনারা চেক করেন তাহলে আপনারা ভালো থাকতে পারেন। সেরকমই আপনারা যদি গ্রহ নক্ষত্রের ডাক্তারকে সঠিকভাবে সঠিক সময় দেখান তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা তার প্রোটোকনাইজেশনটা পাবেন। সুতরাং সেই জায়গাটাকে বাবা মাকে বলবো নিজেদের প্রতি নিজেরা অনেক বেশি কেয়ারফুল হন, তাহলেই জীবনে সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। এবং কেন যে এই বিষয়গুলো হয় সেটা নিয়েও আমার ভবিষ্যতে আরো আলোচনা থাকবে। আজকে সময় তো একদম করা নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানাই, এখানে শেষ করবো। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ